কম্প্রেশন সম্পর্কে পড়া শুরু করেছিলাম গত ক্লাসে। আচ্ছা, কিছু টপিকস কভার করা হয়েছিল। মোস্ট অফ দি টপিকস আসলে ইনফ্যাক্ট হাফম্যান কোডিংটাই আমরা আজকে ফোকাস করব মেইনলি। খুব দ্রুত একটা জিনিস দেখে যাই, এই জিনিসগুলো যা যা পড়েছিলাম। তো টেক্সট কম্প্রেশন আমরা কেন করি সেটা এই জন্য যে টেক্সট কম্প্রেশন বলতে কি বোঝায়, এখানে এখানে দেখানো হচ্ছে যে মিনিমাইজ দ্য রিডান্ডেন্সি। এটা হচ্ছে কম্প্রেশনের মূল জিনিস। বা কম্প্রেশন হচ্ছে সোর্স কোডিং। সোর্স কোডিং এ আমরা রিডান্ডেন্সি কমাই ফেলি। আচ্ছা, আর চ্যানেল কোডিং এ রিডান্ডেন্সি বাড়াই ফর এরর কারেকশন এবং ডিটেকশন। আর কেন আমরা রিডান্ডেন্সি কমাই কম্প্রেশন করার জন্য? মূলত ব্যান্ডউইথটাকে এফিশিয়েন্টলি ইউজ করার জন্য, কিংবা স্টোরেজ স্পেসটাকে এফিশিয়েন্টলি ইউজ করার জন্য, তাই না? টেক্সটের ক্ষেত্রে সেভিংটা যেমন 23-50% হয়। মানে আনকমপ্লিট একটা ডাটাকে যদি 100 মেগাবাইট লাগে জমা রাখতে, কম্প্রেস করলে সেটা ধরো 20 বাইট হবে কিংবা 50 মেগাবাইট হবে, লাইক দিস। হ্যাঁ, আর ইমেজ এবং অডিও অন্য ধরনের ফাইলের ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে আরো বেশি কম্প্রেশন করা সম্ভব। যত বেশি তোমাদের র্যান্ডমনেস কম থাকবে, বেশি র্যান্ডম হইলে আসলে কম্প্রেশন বেশি করা যায় না, ঠিক আছে? লিটল কম্প্রেশন ক্যান বি অ্যাচিভড। এই জিনিসটা আমরা একটু দেখবো। তো এখানে আমরা দেখেছিলাম যে 4 ধরনের কম্প্রেশন প্রকারভেদ দেখতে পারো, টাইপস। লজিক্যাল ভার্সেস ফিজিক্যাল কম্প্রেশনের কথা পড়েছিলাম। মিনিং এর উপর বেস করে, যেমন ইউএসএ কে কম্প্রেস করে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাকে কম্প্রেস করে আমরা ইউএসএ যখন বলবো, দিস ইজ এক্সাম্পল অফ লজিক্যাল কম্প্রেশন বা সিমান্টিক বেস কম্প্রেশন। আর যদি একটা কমপ্লেক্স সেন্টেন্সকে আমরা একটা সিম্পল সেন্টেন্সে কনভার্ট করি, সিনট্যাক্স রুল চেঞ্জ হয়ে গেল, এটা হচ্ছে ফিজিক্যাল কম্প্রেশন বা সিনট্যাকটিক কম্প্রেশনের এক্সাম্পল। ওকে, আচ্ছা, এরপরে হলো সিমেট্রিক অ্যাসিমেট্রিক। যদি রিসিভিং সাইডে এবং ট্রান্সমিটিং সাইডে, অর্থাৎ এনকোডিং করার সময় যে ধরনের আমার কমপ্লেক্সিটি আছে, মেমোরি রিকোয়ারমেন্ট আছে, টাইম যতটুকু প্রয়োজন হয়, রিসোর্স যতটুকু লাগে, ঠিক রিসিভিং সাইডেও যদি একই রকম লাগে, যেমন সিআরসি, সাইক্লিক রিড অ্যান্ড চেকসাম, এক্ষেত্রে রিসিভিং সাইডে যা, ট্রান্সমিটিং সাইডেও একই প্রসেস। ফলে আমরা দেখবো যে আসলে হ্যামিং কোডের ক্ষেত্রেও তাই, অলমোস্ট একই প্রসেস। ফলে দে আর সিমেট্রিক। কিন্তু কখনো কখনো দে মে বি অ্যাসিমেট্রিক, যখন আরেকটু আমরা হার্ডার কোডের দিকে যাব, কনভলিউশনাল কোড, তারপরে টার্বো কোড, এলডিপিসি কোড, এগুলোতে দেখবো যে আসলে রিসিভিং সাইডের কমপ্লেক্সিটিটা একটু বেশি থাকে। তখন সেটাকে আমরা বলবো না যে এটা সিমেট্রিক, নন সিমেট্রিক বলা হবে। এবার আসো অ্যাডাপটিভ, সেমি অ্যাডাপটিভ, নন অ্যাডাপটিভ কম্প্রেশন। গতদিন আমরা মোটামুটি কম্প্রেশন করতে গিয়ে ডিকশনারি কনসেপ্টটা বুঝে ফেলেছি। হোয়াট ইজ ডিকশনারি, যেটা আজকে আবার বলবো। ডিকশনারি কি জিনিস? এই ডিকশনারি যদি স্ট্যাটিক হয়, যেমন আমরা আজকে হফম্যান কোডিং এ দেখবো, গতদিনে দেখেছিলাম, সেখানে সেটা হচ্ছে নন অ্যাডাপটিভ। কয়েকদিন পরে আমরা এলজেডডব্লিউ মেথড দেখবো। সেটা এরকম হতে পারে যে শুরু থেকেই কোনো ডিকশনারি ছিল না, আস্তে আস্তে একদম ট্রান্সমিটিং সাইডে যেভাবে ডিকশনারি জেনারেট হয়েছে, ঠিক সেম প্রসিডিউরে রিসিভিং সাইডেও একটা ডিকশনারি তৈরি হয়েছে, এবং দুইজনে হুবহু একই রকম, যেহেতু একই রুল দিয়ে তৈরি, একই ডাটা দিয়ে তৈরি, একই রকম হয়েছে। এটাকে বলা হবে অ্যাডাপটিভ কম্প্রেশন মেথড। আর সেমি অ্যাডাপটিভ হলো আগে থেকে একটা ছোট ডিকশনারি ছিল, কিন্তু ইন কোর্স অফ টাইম এটাকে আস্তে আস্তে সমৃদ্ধ করা হয়েছে। সেটা হচ্ছে আমরা দেখবো এলজেডব্লিউ এর আরেকটা মেথড হইতে পারে, সেটা হচ্ছে সেমি অ্যাডাপটিভ কম্প্রেশন মেথড, যেখানে আগে থেকে একটা ডিকশনারি থাকতে পারে। ফলে ইট উইল বি ফাস্টার, কম্প্রেশনটা আগের চেয়ে একটু বেশি হবে। এই হচ্ছে মোটামুটি দ্বিতীয় ধরন। তৃতীয় ধরন, আর চতুর্থ হচ্ছে লসলেস না লসি কম্প্রেশন। কখনো লসি হয়, কখনো লসলেস হয়। লসলেস কেন? যে আমরা যে ডাটাটাকে কম্প্রেস করেছি, সেটা কম্প্রেস করার পরে আমরা যে কম্প্রেসড ডাটাটা পেয়েছি, এটা হচ্ছে আনকম্প্রেসড ডাটা। আনকম্প্রেসড ডাটা যখন আমরা ডিকম্প্রেস করব, রিভার্স প্রসেসটা করব, যদি হুবহু সেম জিনিস ফেরত পাওয়া যায়, দেন ইট উইল বি লসলেস। কমপ্লেক্স ডাটা যখন আনজিপ করা হবে, আনকম্প্রেস করা হবে, ডিকম্প্রেস করা হবে, তখন কোনো ইনফরমেশন লস করা ছাড়াই অরিজিনাল ইনফরমেশন হুবহু ফেরত পাওয়া যাবে।
The information in the compressed data is fully preserved, so we can reverse the process. We can reverse the process easily. This is necessary for text বা প্রোগ্রাম ফাইল গুলাকে পাঠানোর সময় এই ধরনের লসলেস একটা বিটও যদি চেঞ্জ হয়ে যায়, দ্যাট ইজ মানে এ কনসার্ন, এটা একটা খুবই চিন্তার বিষয়। সেই জন্য আমরা লসলেস চাই টেক্সট এনকোডিং এর ক্ষেত্রে। আর অডিও কিংবা ইমেজ কিংবা ভিডিও কম্প্রেশনে ইট মে বি লসি কম্প্রেশন, কিছুটা যদি আমাদের ডাটা লস্টও হয় আমাদের চোখের কাছে কানের কাছে সেটা কোনো প্রবলেম মনে হয় না। সেটা আমরা দেখব। তো কিভাবে আমরা লসি বা লসলেস এই কম্পোনেন্টটা ইনশিওর করব এবং কিভাবে আমরা বুঝবো কতটুকু রিডান্ডেন্ট কতটুকু রিডান্ডেন্ট না, এটা বোঝার জন্য আমাদের ইনফরমেশন থিওরির সাহায্য নিতে হয়। সেই জন্য আমরা দেখেছিলাম ইনফরমেশন থিওরির কিছু আলোচনা, এটা বেশ বারবারই করা হয়। সেই জিনিসটা আমরা খুব সংক্ষেপে একটুকুই বলতে চাইছিলাম তোমাদেরকে, তোমরা যাতে বুঝতে পারো অ্যালফাবেট গুলা কি। অ্যালফাবেট হচ্ছে যতগুলা সিম্বল আছে তোমার ট্রান্সমিটার সাইডে দ্যাট শুড বি সেন্ট টু দ্য আদার সাইড, এর বাইরে সে কিছু পাঠাতে পারে না, সেগুলো হচ্ছে এই অ্যালফাবেট। আর মেসেজ কি, এ কম্বিনেশন অফ অল দ্য এলিমেন্টস অফ অ্যালফাবেট। আরো স্পেসিফিক রেস্ট্রিকশন ইয়ে থাকতে পারে, সেটা হলো যে তারা মিনিংফুল হতে হবে। সিমান্টেক যদি মেনটেন করতে হয়, যেই কম্বিনেশন গুলো অনলি মিনিংফুল বা ডিকশনারিতে তাদের এন্ট্রি আছে সেগুলোকে শুধু পাঠাবে এবিসিডি দিয়ে তৈরি হবে, তো সেটা হচ্ছে মেসেজ। আচ্ছা, মেসেজ গুলা বা প্রত্যেকটা অ্যালফাবেটকে যখন আমরা বাইনারি একটা নাম্বার দিয়ে রিপ্রেজেন্ট করবো দ্যাট ইজ কোডিং। আর যখন অ্যালফাবেট দিয়ে যেই মেসেজ গুলো তৈরি হয় সেই মেসেজটাকে যখন আমরা এখন বাইনারি নাম্বার দিয়ে রিপ্রেজেন্ট করবো দ্যাট উইল বি এ কোড ওয়ার্ড। এই যে আমরা কতগুলা ডেফিনেশন শিখলাম, অ্যালফাবেট শিখলাম, মেসেজ শিখলাম, এনকোডিং শিখলাম, কোড ওয়ার্ড শিখলাম, ঠিক আছে। এর সাথে সাথে আরেকটা জিনিস সেটা হচ্ছে রিডান্ডেন্ট, দ্য পার্ট অফ মেসেজ দ্যাট কন্টেইনস নো ইনফরমেশন। কেমনি আমরা এটাকে চিনবো, সেটার জন্য উই নিড টু আইডেন্টিফাই হোয়াট অ্যাকচুয়ালি ইনফরমেশন ইজ। ইনফরমেশন কি জিনিস? ইনফরমেশন হচ্ছে এই এক্সপ্রেশন, দিস ইজ ইনফরমেশন, মেজার অফ ইনফরমেশন অফ হোয়াট, অফ এ ইভেন্ট that has the probability of occurrence pxi, the information content which is denoted by hi of a event xi occurring with probability এত px probability নিয়ে যদি কোনো ইভেন্ট অকার করে তার ইনফরমেশন কন্টেন্ট কত হবে। যেহেতু আমরা বিট 10 দিয়ে রিপ্রেজেন্ট করব সেজন্য এখানে 2 এসেছে। যদি এটা 0 থেকে 9 দিয়ে রিপ্রেজেন্ট করতাম তাহলে আসছে তোমার ওখানে লগ 10 বেজ লগ নিতাম। আর যদি আমরা 0 থেকে 16 নিতাম তাহলে এখানে 16 বেজ লগ নিতাম, এন্ড সো অন। যেহেতু আমরা বিটস, এটাই সবচেয়ে বেশি প্রচলিত, আমরা বিটস এ কনভার্ট করতেছি এবং ইট ইজ অনলি ডিপেন্ডেন্ট অন দ্য প্রবাবিলিটি অফ অকারেন্স। আরো স্পেসিফিক্যালি ইট অনলি ডিপেন্ডস অন দ্য reciprocal of probability which is also known as uncertainty. Information is nothing more than uncertainty eliminated, বা আনসার্টিনটি কতটুকু আছে সেটা যদি আমরা বুঝতে পারি ততটুকুই হচ্ছে ইনফরমেশন। তো এইভাবে ইনফরমেশন যখন আমরা ক্যালকুলেট করতে পারবো তখন এর চেয়েও বেশি ইম্পর্টেন্ট যে টার্ম সেটা হচ্ছে এনট্রপি সম্পর্কে আমরা একটা আইডিয়া লাভ করবো। হোয়াট ইজ এনট্রপি? এনট্রপিটা বারবার প্রয়োজন হচ্ছে এই জন্য যে আমরা যে একটু আগে বলে আসলাম লস এবং লসলেস কম্প্রেশন করতে হবে, বিশেষ করে টেক্সটের ক্ষেত্রে ইট শুড বি লসলেস। হাউ ক্যান উই এনশিওর ম্যাথমেটিক্যালি এ প্রসেস ইজ লসলেস? এটা লসলেস হবে কিভাবে আমরা বুঝাবো ম্যাথমেটিক্যালি? সেটার জন্য আমাদের এনট্রপি এই টার্মটার সাহায্য নিতে হবে। এনট্রপি বাই ডেফিনিশন এমন একটা টার্ম যেটাকে আমরা বলতে পারি অ্যাভারেজ ইনফরমেশন কন্টেন্ট অফ এ মেসেজ, ঠিক আছে। যেটাকে আমরা এইভাবে এখানে রিপ্রেজেন্ট করার চেষ্টা করেছি, সেটাকে ইনফরমেশন কন্টেন্ট, দিস ইজ নাথিং বাট ইনফরমেশন কন্টেন্ট অফ এ মেসেজ। এবং সেই একটা ইনফরমেশন কন্টেন্ট অফ এ সিম্বল, মেসেজের একটা অংশ বা ক্যারেক্টার অথবা লেটার, তার প্রবাবিলিটি কতটুকু, এগুলা যদি আমরা জেনে যাই তাহলে আমরা খুব সহজে বলতে পারবো তার অ্যাভারেজ ইনফরমেশন কন্টেন্ট কত হবে। অন্যভাবে আমরা যদি এনট্রপি জেনে ফেলি বা তার অ্যাভারেজ ইনফরমেশন কন্টেন্ট জেনে ফেলি এবং কতগুলা লেটার দিয়ে আমাদের মেসেজটা তৈরি হয়েছে বা পুরো ফাইলটা তৈরি হয়েছে সেটা আমরা টোটাল ইনফরমেশন
কন্টেন্টটা বের করতে পারি। তো these are some important concept যেগুলো আমাদের computation করার সময় মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে এনট্রপি। এনট্রপি প্রভাব যদি আমরা জানতে এই লেটার, সরি আমি ডিসকানেক্টেড হয়ে গেছিলাম। স্যার আমার হ্যাঁ, তো যেখানে ছিলাম আমরা, দেখো যে এনট্রপি জিনিসটা কেন ইম্পর্টেন্ট, এটা আমি খুব বারবার রিপিট করতে যাচ্ছি। এই কথাটা বইতে স্পষ্টভাবে লেখা নাই, সেজন্য আমি এটা বারবার করে বলতেছি যে এনট্রপি এই জন্য ইম্পর্টেন্ট যে আমরা বুঝতে পারবো এখান থেকে দুইটা জিনিস, রিডান্ডেন্সি কতটুকু আছে, কতটুকু আছে, এটা বুঝতে পারলে কি হবে, সেটা বুঝতে পারবো। এটা লেস কম্প্রেশন হবে নাকি লসি কম্প্রেশন হবে সেটা আমরা বুঝতে পারবো, সেটাও এনট্রপি দেখে। তো এটা বোঝার জন্য আমরা পরের একটা স্লাইডে আমরা কিছু এক্সাম্পল যোগ করেছিলাম, এগুলো থিওরিটিক্যাল কথা ছিল, একটা জিনিস প্র্যাকটিক্যালি দেখলে খুব সহজে বোঝা যায় সেজন্য। যেমন ধরো একটা মেসেজ, এটা MOON মুন লেখা আছে এখানে, অথবা এটা পুরা এখানে যা যা লেখা আছে সবগুলো আসতে পারতো, এখানে যতগুলা ক্যারেক্টার আসছে সবগুলা। তো সেখান থেকে আমরা ইচ্ছে করলে কি করতে পারি, তাদের ফ্রিকোয়েন্সি অফ অকারেন্স বের করতে পারি, যে এখানে টোটাল 4টা ক্যারেক্টার এসেছে, 4টার ভিতরে এম এসেছে একবার, ফলে 1/4 বা 0.25 হচ্ছে তার প্রবাবিলিটি। সিমিলারলি এন এর প্রবাবিলিটিও তাই 1/4, দ্যাট ইজ 0.25, এবং ও এর প্রবাবিলিটি হচ্ছে 0.5, বিকজ এটা 4 এর ভিতরে দুইবার আসছে, তাই না? আচ্ছা, যদি প্রবাবিলিটি গুলো আমাদের জানা হয়ে গিয়ে থাকে এবং যতগুলা ক্যারেক্টার আছে সেটা যদি জানি, তাহলে প্রত্যেকের ইনফরমেশন কন্টেন্টটা কত হবে সেটা আমরা শ্যাননের সূত্র দিয়ে বের করে ফেলতে পারি। log2 অফ 1 বাই প্রবাবিলিটি, দ্যাট ইজ এই বিটের কতগুলা বিট প্রয়োজন সেটা আমরা বের করে ফেললাম। এবার তার এনট্রপি বের করব কিভাবে, ওই ইনফরমেশনটা তার আসার প্রবাবিলিটি কত, এগুলা আমরা এখানে রেকর্ড করেছি। যত লেটার ছিল সবার জন্য এগুলো যদি আমরা যোগ করি, দেন হোয়াট উই অ্যাকচুয়ালি গেট ইজ দ্য এনট্রপি অফ এ ক্যারেক্টার। ঠিক আছে, এনট্রপি যদিও এখানে কোনো একক মেনশন করা হয় না, বাট এটার একটা একক আছে। ঠিক আছে, এত বিট প্রতি ক্যারেক্টারের প্রয়োজন হবে। ঠিক আছে, প্রতি ক্যারেক্টারের প্রয়োজন হবে। তাহলে এটা থেকে আমরা কি বুঝতে পারলাম, পুরা মেসেজটা MOON এটাকে রিপ্রেজেন্ট করতে হলে কতগুলো ক্যারেক্টার লাগবে, তাহলে সেটা হচ্ছে 4, যেহেতু 4টা ক্যারেক্টার আছে প্রত্যেকটাকে 1.5 দিয়ে, ফলে 6 বিটস লাগবে। এই যে 6 বিটস পেলাম, যদি এটাকে এই MOON কে আমরা 6 বিটস এর চেয়ে বেশি দিয়ে রিপ্রেজেন্ট করি, যেমন কিনা আস্কি কোড হইতে পারতো, এম এর জন্য 7 বিট, ও এর জন্য 7 বিট, এটার জন্য 7 বিট, 7 বিট, 28 বিট দিয়ে যদি আমরা এটা আস্কি কোড দিয়ে রিপ্রেজেন্ট করতাম, দেন তাহলে আমরা বুঝতে পারতাম যে এখানে আসলে টোটাল 28 বিয়োগ 6 মানে 22টা বিট রিডান্ডেন্ট আছে, এখানে কম্প্রেশনের পরিমাণটা বেশি হবে। এই জিনিসটা ফার্স্টে বোঝা গেল এক। আচ্ছা, এবার তোমরা বললো যে বিভিন্ন জন তোমরা এটা কম্প্রেস করলা, যে স্যার এটাকে 28 বিটের চেয়ে আমি কম্প্রেস করে, আর কেউ বললো যে স্যার আমি 20 বিট দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, কেউ বললো 14 বিট দিয়ে, কেউ বললো স্যার আমি এটা 6 বিট দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, আর কেউ বললো 6 বিট না স্যার আমি 2 বিট দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। আচ্ছা, যে 2 বিট দিয়ে রিপ্রেজেন্ট করবে সে কিন্তু 6 এর নিচে চলে গেছে। 6টা কি, এনট্রপি মিনিমাম যেই তার বাউন্ডারি, মিনিমাম যে কয়টা বিট দিয়ে তাকে প্রকাশ করা উচিত ছিল তার চেয়ে নিচে চলে গেছে। তাহলে কি হবে, 2 বিটে যে কম্প্রেশনটা করেছে দ্যাট উইল বি এ লসি কম্প্রেশন। এনট্রপি সেটস দ্য বাউন্ডারি অফ লসলেস কম্প্রেশন, এর চেয়ে কম বিট দিয়ে কোনোভাবেই তুমি এটাকে রিপ্রেজেন্ট করতে পারবে না। দ্যাটস ওয়াই এনট্রপি ইজ ইম্পর্টেন্ট অলসো। ঠিক আছে, এই জিনিসটা বোঝানোর জন্য আমি বারবার এই কথাগুলো বলছি, আশা করি কিছুটা মাথায় থাকবে। এবার আসো আমরা কিছু এক্সাম্পল গুলা দেখি দ্রুত, গতদিন দেখেছিলাম বলে খুব দ্রুত এই অংশটা হয়ে যাবে। প্রথম অংশটুকু, যেমন দেখো আহ, যদি কোনো রিপিটেটিভ প্যাটার্ন থাকে মেসেজের ভিতরে, সেটা আহ, এরকম যে 4টা এ এসেছে, 5টা এইচ এসেছে, 3টা এ এসেছে, 4টা সি এসেছে, এই ধরনের প্যাটার্ন যদি আসে, মানে 2 বা ততোধিক, 2 এর না, 2 বা ততোধিক না, 2 এর অধিক, 1 এবং 2 থাকলে হবে না কম্প্রেশন, 2 এর অধিক যদি থাকে তাহলে আমরা এক ধরনের কম্প্রেশন করতে পারি, যত বেশি থাকবে তত। 4A
ডি তে কোনো কম্প্রেশন হয় না, ই তে কোনো কম্প্রেশন হয়, বি এখানে 2B লেখা যেত, 2B লিখতেও দুইটা বিটের প্রয়োজন হয়, দুইটা ক্যারেক্টারের প্রয়োজন হয়, বি লিখতেও, ফলে আমরা এখানে কোনো কম্প্রেশন করব না। এইচ 5টার জায়গায় 5H রিপ্রেজেন্ট করব। দিস ইজ এ লসলেস কম্প্রেশন। এই ডাটাটা পাইলে যে কেউ এটা থেকে এটা বের করে ফেলতে পারে। এটা খুব সিম্পল। তোমরা বলো স্যার এটা বোকার মতো, এটা কি হলো? না, এটাও এটাও ইউজ করা হয়, বিশেষ করে যখন আমরা ফ্যাক্স করি, স্ক্যান ডকুমেন্ট আমরা এনকোড করি, তখনও এই ধরনের রিপিটেটিং প্যাটার্ন আমরা আইডেন্টিফাই করে সেগুলাকে এনকোড করি, এবং সবচেয়ে বেশি এটা ইউজ হয় গ্রাফিক্সে, যেখানে অনেক রিপিটেটিং প্যাটার্ন থাকে। তো টেক্সটে যদিও এটার ইউজ কম, শুধুমাত্র ফ্যাক্স বেসড ডাটা বা স্ক্যান ডকুমেন্টে এটা ইউজ হয় বেশি। আচ্ছা, এরপরে আসো আমরা একটু দেখি, একটু ফার্দার সামনে যাই, যে ফিক্সড লেংথ এনকোডিং। ফিক্সড লেংথ এনকোডিংটা আমরা গতদিন পড়েছিলাম, যে অ্যাব্রাকাডাব্রা একটা ট্রান্সমিটার থেকে আমরা জানি, যে ধরে নিচ্ছি যে এখান থেকে এ থেকে বড় হাতের জেড পর্যন্ত যে কটা লেটার আছে, দ্যাট ইজ 26টা লেটার, সে ট্রান্সমিটারে পাঠাবে, ট্রান্সমিটার থেকে পাঠাবে, এবং রিসিভিং সাইডও সে এক্সপেক্ট করে যে এই 26 বিট ক্যারেক্টারই আমি রিসিভ করব, নাথিং এলস। তাহলে তাদের যা পাঠাইতে পারে তাদের 26টা ডিফারেন্ট ধরন আছে, ঠিক আছে? তো এই জন্য, এবং প্রত্যেককে যদি আমি মনে করি ইকুই প্রবাবল, যে কোনোটা যে কোনো সময় আসতে পারে, তখন আসলে ফিক্সড লেংথ এনকোডিং ইউজ করা হয়। ফিক্সড লেংথ এনকোডিং সেটা কেমন এখানে একটু দেখানো হচ্ছে। একটা ডিকশনারি মেনটেন করা হয় ট্রান্সমিটিং সাইডে এবং রিসিভিং সাইডে। সেই ডিকশনারিটা আসলে কি? ডিকশনারিটা হচ্ছে প্রত্যেকটা অ্যালফাবেটকে এ থেকে জেড পর্যন্ত যা আছে, ট্রান্সমিটিং সাইডে যতগুলা সিম্বল আছে পাঠানোর মতো, সবগুলাকে বাইনারিতে এনকোড করা হয়। ঠিক আছে? এখন আমরা দেখি যে কয় বিট দিয়ে এনকোড করব। তোমরা যদি বলো, তা আমরা যদি দেখি যে এক বিট নিই, এক বিট দিয়ে দুইটা জিনিস এনকোড করা যায়। যদি কেউ দুইটা বিট নেয় তাহলে চারটা জিনিসকে এনকোড করা যায়। তিনটা বিট নিলে আটটা জিনিসকে এনকোড করা যায়, তাই না? 4টা বিট নিয়ে 16টা জিনিসকে এনকোড করা যায়। এখানে যেহেতু 26টা আছে, 4 এর বেশি লাগবে। 5টা বিট নিলে 32 পর্যন্ত। ফলে আমরা এখানে 5 বিট দিয়ে এনকোড করব। এটাকে ম্যাথমেটিক্যালি আমরা এভাবে বের করতে পারতাম, সেইল অফ লগ টু 26। এইভাবে আমরা 5 পেয়ে যেতাম। সেইভাবেই আমরা 5 বিট দিয়ে এটাকে এনকোড করেছি। আসলে এনকোড করতেছি কিটাকে, দেখো এদের পজিশনটাকে। প্রথম লেটারটা এ না পাঠিয়ে আমি বলবো যে আমি 1 নাম্বার লেটারটা কিন্তু পাঠাইছি। তোমার ওখানে ডিকশনারি আছে, দেখে নাও 1 নম্বরে কি আছে। আচ্ছা, যখন বি পাঠাবো তখন আমি বলবো আসলে বাইনারিতে 2 পাঠাবো। এই যে তার সিরিয়াল নাম্বারটা, আসলে সে বুঝবে আমি তোমাকে ডিকশনারিতে 2 নাম্বার লেটারটা পাঠিয়েছি। ঠিক আছে? আর যখন আমি আর পাঠাচ্ছি, তখন আমি বলতেছি আসলে ডিকশনারিতে যে 18 নম্বর লেটারটা আছে তাকে আমি পাঠিয়েছি। 18 এর বাইনারিটা সেজন্য পাঠানো হচ্ছে। লাইক দিস 5 বিট দিয়ে যদি আমি অ্যাব্রাকাডাব্রা এই ওয়ার্ডটাকে রিপ্রেজেন্ট করি, তাহলে ইট শুড লুক লাইক দিস। হ্যাঁ? এবং 55টা বিট দিয়ে সেটাকে খুব সহজেই রিপ্রেজেন্ট করা যাবে। ঠিক আছে? আচ্ছা। তো এই হলো মোটামুটি আমরা কিভাবে ফিক্সড লেংথ এনকোডিং এর মাধ্যমে একটা ডিকশনারি ওয়াইজ অ্যাপ্রোচে একটা টেক্সটকে এনকোড করতে পারি। ঠিক আছে? এখানে আমরা কম্প্রেশনে কিছু বুঝতে পারলাম না। কম্প্রেশন কতটুক হলো না হলো সেটা কম্প্রেশন যখন আমরা আনতে চাই, তখন তার ইনফরমেশন কনটেন্টটা আমাদের কাছে ইম্পর্টেন্ট, বা প্রবাবিলিটি, তার আসার প্রবাবিলিটি কত। যখন সবাই প্রবাবল, তুমি তখন কম্প্রেশন এক্সপেক্ট করতে পারো না। ঠিক আছে? সবাই যখন প্রবাবল, তখন সবাই কি আহ কেউ কারো চেয়ে বেশি ইনফরমেশন কন্টেন্ট করে না, ফলে কাকে তুমি কনসাইজ করবা। তো এখানে ভ্যারিয়েবল লেন্থ এনকোডিং এর বিষয়টা আসে তখন, যখন তোমার প্রত্যেকটার ইকুইপ্রবাবল না। Space saving can be achieved মানে কি, compression can be achieved if frequently used letters are encrypted with fewer number of bits। কেন frequently used করা যাবে? কারণ probability high, frequently তাদের probability high হলে information content should be less। এই ইনফরমেশনটা আমরা আসলে জেনেছি কোথা থেকে? একটু আগে যে ইনফরমেশন থিওরি পড়ে আসলাম, শ্যাননের ইনফরমেশন মেজারের যে সূত্র আছে সেটা থেকে বের করেছে। সো আমরা এখানে একটা পদ্ধতি দেখলাম যে অ্যাব্রাকাডেব্রাতে এ কতবার এসেছে? 5 বার। বি কতবার এসেছে? এভাবে যতগুলা লেটার আছে তাদের আসার প্রবাবিলিটি গুলাকে আমরা এনলিস্ট করেছি। এনলিস্ট করে আমরা দেখতে পাচ্ছি যে এ সবচেয়ে বেশি এসেছে, তারপরে বি বা আর, এইভাবে করে আমরা সাজিয়ে নিয়েছি।
এবং সেই অনুযায়ী যত বেশি যেটা এসেছে সেই অনুযায়ী তাকে আমরা কম সংখ্যক বিট দিয়ে এটাকে দিয়েছি। ঠিক আছে, এটা একটা এক্সাম্পল জাস্ট বোঝানোর জন্য যে আমরা বিটের সংখ্যা আস্তে আস্তে বাড়িয়ে বাড়িয়ে এভাবে করতে পারতাম। এটা কোনো বুদ্ধিদীপ্ত কোডিং না, কিন্তু এই থিওরিটাকে বা এই ইনফরমেশনটাকে হাইলাইট করতেছে। আমরা যেটার প্রবাবিলিটি বেশি তাকে কম সংখ্যক বিট দিয়ে রিপ্রেজেন্ট করতেছি, যেটার প্রবাবিলিটি বেশি তাকে কম সংখ্যক দিয়ে রিপ্রেজেন্ট করতেছি, যেটার প্রবাবিলিটি কম তাকে বেশি সংখ্যক বিট দিয়ে রিপ্রেজেন্ট করতেছে। আচ্ছা, তো সেভাবে যদি হয় তাহলে আমরা এভাবে অ্যাব্রাকাডিব্রাকে আরো অনেক কম সংখ্যক বিট দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। কিন্তু সমস্যা হলো যে এগুলাতে আরেকটা জিনিস তোমাকে এনকোড করতে হবে, সেটা হচ্ছে সেপারেটর। নতুবা তুমি বুঝতে পারবো না এই জিরো দিয়ে আসলে কি এ কে বোঝাচ্ছে নাকি পরের জিরোটার সঙ্গে মিলিয়ে নিতে হবে ওয়ানটাকে। ঠিক আছে, জিরো ওয়ান দিয়ে আর বোঝাচ্ছে, এটা বোঝানোর জন্য ইউ হ্যাভ টু অলসো এনকোড দ্য স্পেস সেপারেটর। সেই জন্য এখানে দেখা যাবে বিট সংখ্যা আসলে একটু ঝামেলা আছে এবং প্রত্যেকবার ডিকোড করতে হবে, স্পেস আছে কিনা চেক করতে হবে। সেটা হচ্ছে বেটার অ্যাপ্রোচ হলো স্যার কোডটা নিজে। বলো। স্যার অ্যাটেন্ডেন্স শিটটা ওপেন করা হয়নি স্যার এখন। করা হয়নি? আচ্ছা ঠিক আছে। ও, আচ্ছা হ্যাঁ এখন পাবা। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। এভাবে কোনো প্রবলেম থাকলে আমাকে জানাবা। তো আমরা যেখানে ছিলাম এটাতে তো না। আচ্ছা, তো এভাবে সেপারেটর গুলাকে এনকোড করতে হয়। তো এটা হচ্ছে স্মার্ট ওয়ে। আমরা এনকোড করব ফ্রিকোয়েন্সি গুলোর উপর বেস করে, বাট উইথ অ্যান অ্যাডিশনাল প্রপার্টি। আরেকটা প্রপার্টি যোগ করব, সেটা হচ্ছে প্রিফিক্স কোডিং। প্রিফিক্স কোডিংটা কি জিনিস? প্রিফিক্স কোডিংটা হচ্ছে এমন যে সমস্ত দুই ধরনের কোড আছে, একটা হলো লার্জার কোড, আরেকটা হচ্ছে শর্টার কোড। ঠিক আছে, যে লার্জার কোড, নো লার্জার কোড উইল বি স্টার্টিং উইথ দ্য শর্টার কোডস। শর্টার যে কোডগুলো আছে যেমন 2 বিটের কোডগুলা, তাহলে 3 বিটের কোডগুলা শুরুর অংশটা কখনোই 2 বিটের যে সমস্ত এক্সিস্টিং কোডগুলো আছে তার সাথে মিলবে না। এটা হচ্ছে প্রিফিক্স কোডের বৈশিষ্ট্য। তো বইয়ের ভাষায় এটা যদি বলা হয় তাহলে কেমন, আহ ambiguity বা ব্যর্থবোধকতা can be avoided if attention is paid that no code starts with the bit sequence of another code। ঠিক আছে, no code অর্থাৎ that is any larger code should not be starting with the bit sequence of any smaller codes like this। ঠিক আছে, such codes are also known as prefix code। ঠিক আছে, ফর এক্সাম্পল আমরা একটা এক্সাম্পল এখানে নিয়েছি যেখানে দেখতে পাচ্ছি যে এ হচ্ছে 11, বি হচ্ছে 00। ইনফ্যাক্ট এটা এখনো একটা জিনিস প্রিজার্ভ করতেছে যে যেটা ম্যাক্সিমাম প্রবাবিলিটি ছিল তাকে বিট সংখ্যা কমই দিয়েছি আমরা। ঠিক আছে, যেগুলো প্রবাবিলিটি বেশি ছিল, যাদের প্রবাবিলিটি কম তাদেরকে বিট সংখ্যা বেশি দেওয়া আছে। কিন্তু কিভাবে জেনারেট হয়েছে সেটা আমরা জন্য পরবর্তী স্লাইড পর্যন্ত ওয়েট করতে হয়, সেটা আমরা করতেছি। তো কোনো একভাবে এটা জেনারেট হয়েছে, কিন্তু এটার বিউটি বা এটার সুবিধা বা এটা অ্যাডভান্টেজটা কোথায় দেখো, যে এ যখন আমরা ট্রান্সমিটিং সাইডে পাঠাচ্ছি তখন আমরা 1 1 পাঠাচ্ছি কেন, লুকিং ইনটু দিস ডিকশনারি, এটাকে আমরা ডিকশনারি বলবো, যেখানে অ্যালফাবেট গুলা ক্যানারি ম্যাপিং করা আছে। ঠিক আছে, আচ্ছা তো এর বদলে আমরা 11 পাঠাবো, বি এর বদলে আমরা দেখতে পাচ্ছি ব্ল্যাক করে দিচ্ছি 00, আর এর বদলে 10 এখান থেকে দেখে। তারপরে তোমাকে এ আবার পাঠাচ্ছি 11 দিয়ে, কে এর জন্য 3টা বিট 0 1 0 এন্ড সো অন। এইভাবে করে এটাকে এনকোডিং করা হয়েছে ট্রান্সমিটিং সাইডে। রিসিভিং সাইডে কি হবে বলো, প্রথম যখন সেই ওয়ানটা আসবে, একটা ওয়ান রিসিভ করার সাথে সাথে সে দেখবে এই নামে আমার কোড বুকে কোনো এন্ট্রি আছে কিনা বা এই বাইনারি দিয়ে কোনো লেটারকে এনকোড করা হয়েছে কিনা। সে দেখবে না, ওয়ান নামে তো কেউ নাই, ফলে সে নেক্সট বিটটাকে এনকোড করবে, অ্যাপেন্ড করে নিবে তার সাথে। দেখবে 1 1, হ্যাঁ বলছে হ্যাঁ 1 1 নামে একটা লেটার আছে, একটা এন্ট্রি আছে, সেটা হচ্ছে এ। ফলে সে এই 1 1 কে পেলেই এ আউটপুট দিবে এবং এইটার কাজ আর সে করবে না, এটা বন্ধ। এবার পরে জিরোটাকে নিবে, জিরোটাকে যখন নিল প্রথম জিরোটাকে, সে দেখবে যে এখানে জিরো নামে কেউ আছে কিনা, না জিরো নামে তো এখানে কেউ নেই, ফলে সে নেক্সট বিটটাকে অ্যাপেন্ড করবে। 00 নামে একটা আছে, সেটা হলো বি, ফলে সে এটা দুইটার বদলে বিটাকে আউটপুট হিসাবে দিবে, বিটাকে আউটপুট দিল। ঠিক সিমিলারলি 1 আসলো, সে দেখলো যে এরকম নামে কেউ নেই, 0 আসলো না, এখানে তাও 1 0 আসলে তখন সে দেখলো যে আর আছে, আর এটা কাজ শেষ,
আবার 1 1 আসলে যখন, তখন সে দেখলো এটা আসলে ইনফ্যাক্ট এ কে রিপ্রেজেন্ট করতেছে। এরপরে যখন 0 আসলো আবার, সে আবার ওয়েট করলো, একটা 1 নিল। 0 1 নামে এখানে কাউকে পাচ্ছে না। সো ইট উইল ওয়েট আপ টু নেক্সট বিট, এবং 0 1 0 যখন আসলো তখন সে বুঝতে পারবে যে এটা আসলে কে ছিল। লাইক দিস, ডিকোডিং করার জন্য কোনো সেপারেটরের প্রয়োজন নেই। দিস ইজ দ্য অ্যাডভান্টেজ অফ প্রিফিক্স কোডিং। এবং সেখানে দেখতে পাচ্ছি যে আমরা যেটাকে ইকুইপ্রবাবল ধরলে আমাদেরকে 55 বিট প্রয়োজন হতো, সেটা আমরা মাত্র 24টা। এখানে যদি আমরা বিট সংখ্যা গণনা করি তাহলে মাত্র 24টা বিট লাগবে। এই 24টা বিট আমরা অন্যভাবেও গণনা করতে পারি, এখানে গুনে গুনে যেমন পারি, অন্যভাবে পারি। কতবার এসেছে কোন লেটারটা কত বিট দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, যেমন 5 × 2 প্রথমে লিখতে পারি, তারপর লিখতে পারি এটা হচ্ছে 2বার এসেছে, প্রত্যেকবার 2 বিট করে করে লেগেছে। তারপরে আহ এরপরেটা আসছে 2বার 2 বিট করে লেগেছে। তারপরে ধরো তোমার এটা একবার এসেছে, 3 বিট লেগেছে, 1 × 3। পরেরটাও 1 × 3। তো এখানে গুনে গুনে বলতে হবে না যে এখানে কয়টা বিট আসছে, এইভাবে কম্পিউটার ক্যালকুলেট করে নিতে পারে। এখানে 10 আর 4 14, আর 4 18, আর 6 24। এই হলো টোটাল বিটের সংখ্যা। হ্যাঁ, আচ্ছা, এটা এখন জেনারেট করে কিভাবে সেটা আমরা একটু দেখতেছি। ঠিক আছে, যে এটাকে করা হয় শ্যানন ফ্যানো কোডিং। এটা একটা চমৎকার নাম আছে, যদিও কেন জানি আমাদের বইতে এই নামটা ইউজ করা হয় নাই। বিভিন্ন বইতে তোমরা পাবা শ্যানন ফ্যানো কোডিং। সেখানে এটা হচ্ছে টপ ডাউন অ্যাপ্রোচ। টপ ডাউন অ্যাপ্রোচ ইন কন্ট্রাস্ট উইথ দ্য হফম্যান কোডিং, যেটা তোমরা এর আগে পড়ে আসছো, হুইচ ইজ এ বটম আপ অ্যাপ্রোচ। তো টপ ডাউন অ্যাপ্রোচে কি করা হয় দেখো, যে আমরা আগের মতো অ্যাব্রাকাডাব্রাতে যতগুলা ক্যারেক্টার গুলা ছিল তাদেরকে আমরা প্রথমে কতগুলা ফ্রিকোয়েন্সিতে এসেছে তারা, তাদের ফ্রিকোয়েন্সি অফ অকারেন্স বের করেছি এবং তাদেরকে একটা অর্ডারে সাজিয়ে নিয়েছি। যে সবচেয়ে বেশি যেটা এসেছে বা যেটার প্রবাবিলিটি সবচেয়ে হাই তাকে আমরা উপরে রেখেছি। এভাবে এটাকে বলে ডিসেন্ডিং অর্ডারে সাজানো, তাই না? যে পর্যায়ক্রমে বড়টার থেকে নিচের দিকে আমরা এসেছি। এরপরে আমরা দেখবো যে আসলে টোটাল ভ্যারিয়েন্ট কতগুলো ছিল। এখানে টোটাল 5টা লেটার। এখন আমরা শুরু করব রুট থেকে। শ্যানন ফ্যানো কোডিং এ প্রোগ্রামিং কোডিংটা শুরু হয় রুট। আসলে গাছ তৈরি হওয়ার একটা রুট থেকে হওয়াটাই স্বাভাবিক, কিন্তু আমরা অ্যাডিশনাল সুবিধা পাওয়ার জন্য হফম্যান কোডিং এ দেখবো যে আমরা একটা পাতা থেকে গাছটাকে তৈরি করি, পাতাটা থেকে। এখানে রুট থেকে তৈরি হয়। তো রুট থেকে কিভাবে ট্রিটা এক্সপান্ড করবে, একটা নিয়ম তো থাকতে হবে। প্রথম নিয়ম হলো আমাদের যতগুলা ক্যারেক্টার আছে তাদেরকে সমানভাবে ডিস্ট্রিবিউট করে দাও দুইটা গ্রুপে। এবার যেহেতু আমরা অলরেডি তাদেরকে ডিসেন্ডিং অর্ডারে সাজিয়ে নিয়েছি, আমরা দেখতে পাচ্ছি যে এইভাবে উপরের গুলাকে একটা গ্রুপ করা যায়। তো আর নিচের গুলাকে, যেহেতু এখানে 6টা নাই, 5টা ক্যারেক্টার আছে, অবভিয়াসলি এক পাশে 2টা পড়বে, এক পাশে 3টা পড়বে। তো সেভাবে আমরা মেনে নিব যে দুই পাশে। তো কেন এই পাশে 2টা হলো না, কেন এই পাশে 3টা হলো না, এটা বোঝানোর জন্য আমরা আরেকটা জিনিসের দিকে খেয়াল করব। যাতে করে যে উপরের গুলা ফ্রিকোয়েন্সি অনেক বেশি, এখানে ফ্রিকোয়েন্সি আসলে এটা 9 হয়ে যেত, এই পাশে আসতো মোটে 2। এই যে ফ্রিকোয়েন্সি ডিফারেন্সটাও যাতে অনেক বেশি লার্জ না হয়, হইলে যে খুব প্রবলেম হয়ে যাবে, নাথিং লাইক দ্যাট। বাট উই হ্যাভ টু ফলো সার্টেন রুলস। মিনিমাইজ করতে হবে, তাহলে সবারটা কোডিং একই রকম হবে, সবার অন্তত একই রকম আমরা রিপ্রেজেন্টেশনটা পাবো ট্রান্সমিটিং সাইডে এবং রিসিভিং সাইডে। একই নিয়ম ফলো করতে হবে। তুমি যদি একবার এক এক নিয়ম ফলো করো, ট্রান্সমিটিং সাইডে এবং রিসিভিং সাইডে একই রকম জিনিস আমরা পাচ্ছি না। সেই জন্য ফলে আমরা যেটা করতেছি যে প্রথমত ক্যারেক্টার কতগুলো আছে, ক্যারেক্টার গুলা 2টা ব্রাঞ্চে সমানভাবে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, যদি সম্ভব না হয় নেক্সট আমরা ফ্রিকোয়েন্সিটাকে মোটামুটি ব্যালেন্স করার চেষ্টা করব, যাতে করে এমন ভাবে হয় 2টা ফ্রিকোয়েন্সি পার্থক্যটা কমে আসে। এবার যখন একটা ব্রাঞ্চে 2টাই মোটে ক্যারেক্টার থাকবে, তখন এর পরেরটা এক্সপান্ড করার কোনো ব্যাপার না। 2টা ব্রাঞ্চে 2টাকে দিয়ে দেবো, দ্যাটস অল। এখানে ফ্রিটা এখানে শেষ। আবার এর পরের দিকে আসো বি কে ডি। এখানে কি হবে, এক পাশে 2টা যাবে, একটা এক পাশে যাবে। আমরা ফলে এইভাবে ডিস্ট্রিবিউট করে দিয়েছি বি, আর এই পাশে দিয়ে দিয়েছি কে ডি কে, এবং কে ডি কে পরে আবার 2টা ভাগে ভাগ করা আছে। সো দিস ইজ এ ভেরি সিম্পল অ্যাপ্রোচ কিভাবে আমরা উম, এই কোডটাকে জেনারেট করতে পারি। তো তোমাদেরকে আমরা অন্য একটা জিনিস খুব সম্ভবত গত ক্লাসেও দেখেছিলাম যে কিভাবে এটাকে কোড করতে হয়। আমাদের হাতে এখনো সময় আছে 20 মিনিট। আমি দরকার হলে এটা আমি আবার দেখাবো, যদি তোমাদের বুঝতে অসুবিধা হয়ে থাকে যে
ভাবে স্যার এটাকে ভাঙা হয়েছে, তোমরা নিজেরা এরকম কয়েকটা ট্রাই করবা। কমিশন, তারপরে কমিটি, কমিশন কমিটি, তারপরে ধরো সেশন, এই ধরনের কতগুলো জিনিস নিয়ে তোমরা ট্রাই করে দেখতে পারো যে বা ইচ্ছা মতো সেগুলো তোমরা কি শ্যানন ফ্যানন কোডিংটা করতে পারতেছো কিনা। ঠিক আছে? তো এই হলো মোটামুটি জিনিস, গতদিন এই পর্যন্ত করেছি, সেজন্য একটু দ্রুত যাচ্ছে এই জায়গাটা। এরপর আসলে আমরা নতুন জিনিস শিখবো। আচ্ছা, এখানেও এখনো নতুন জিনিস আসেনি, কিভাবে একটা টোটাল নাম্বার অফ বিট সংখ্যা বের করতে হয়, যেটা আমি অলরেডি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। কতবার এসেছে, তার বিট সংখ্যা কত ছিল, সেভাবে কিন্তু আমি বের করে করে টোটাল নাম্বার অফ নেসেসারি বিটস এন কতগুলো লাগবে টু এনকোড এ ফাইল, বা একটা মেসেজকে এনকোড করতে কতগুলো লাগবে, সেটার জন্য আমাদের ওই লেটার গুলা পার্টিকুলার, এই লেটার গুলা কতবার এসেছে এবং কত বিট দিয়ে রিপ্রেজেন্টেড হয়েছে সেটা জানা থাকলে বের করা যায়। এটা খুব একটা আহামরি কথা না, ইনফরমেশন না, এটা আমাদের কাছে খুব একটা গুরুত্ব বহন করে না। সেজন্য আমরা পরবর্তীতে যাচ্ছি, দ্যাট ইজ হাফম্যান কোডিং। এটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ, আজকে আমরা এটাই মেইনলি শিখবো। তো এখানে স্টেপ গুলা সব বলে দেওয়া আছে, যদি একটু ওভারহেলমিং অনেকগুলো ইনফরমেশন, আমি পরের স্টেপে শুধু পয়েন্ট আউট করে দিয়েছি। এখন থেকে আমরা একটু আস্তে আস্তে যাই, ধীরে সুস্থে। 20 মিনিট এটা হয়ে যাবে, মোর দ্যান সাফিসিয়েন্ট। স্টেপ 1, ঠিক আছে, সিলেক্ট টু প্যারেন্টলেস নোডস উইথ দ্য লোয়েস্ট প্রবাবিলিটি। এখানেও আমরা প্রবাবিলিটি অনুসারে আমরা অ্যালফাবেটের এলিমেন্ট গুলাকে সাজিয়ে ফেলবো। আচ্ছা, তারপরে প্যারেন্টলেস নোড বলবো এগুলা সবগুলাকে, প্রত্যেকটা আলাদা আলাদা অ্যালফাবেটের মেম্বার যেগুলা, একটা অ্যালফাবেটের যে সমস্ত মেম্বার গুলো আছে প্রত্যেকে একটা প্যারেন্টলেস নোড। তাদের ভিতর সবচেয়ে লোয়েস্ট দুইটাকে আমরা আইডেন্টিফাই করব, অবশ্যই লিস্টের শেষে থাকবে তারা। তাদেরকে নিয়ে আমরা একটা নতুন প্যারেন্ট নোড তৈরি করব স্টেপ 2 তে। ক্রিয়েট এ নিউ নোড হুইচ ইজ দ্য প্যারেন্ট অফ দ্য টু লোয়েস্ট প্রবাবিলিটি নোডস, তাই না? আচ্ছা, আচ্ছা, অ্যাসাইন দ্য নিউ নোড এ প্রবাবিলিটি দ্যাট ইজ ইকুয়াল টু দ্য সাম অফ ইটস চিলড্রেন্স প্রবাবিলিটি। যে দুইটা প্যারেন্টলেস নোড গুলাকে যোগ করে আমরা এই প্যারেন্টটাকে পেয়েছি, এই নতুন নোডটাকে পেয়েছি, সেটাকে আমরা কতটুকু ওয়েটেজ দিব, খুব সহজেই সেটা বলা যায়, এটা হচ্ছে তাদের দুইজনের প্রবাবিলিটির যোগফলের সমান। এভাবে আমরা ইট উইল বি রিপিটেড, দিস প্রসেস উইল বি রিপিটেড যতক্ষণ না একটা নোডও খালি না থাকে, কোনো প্যারেন্টলেস নোড থাকে না, প্রত্যেকে একটা আহ, এই ট্রিতে একটা একটা ব্রাঞ্চ পায়, তাদের একটা আহ, একটা মানে দে আর কানেক্টেড, দে শুড বি সামহাউ কানেক্টেড টু দিস ট্রি। তো একটা এটাকে বোঝানোর জন্য খুব সিম্পল একটা এক্সাম্পল দিয়ে আমরা শুরু করি। আচ্ছা, আচ্ছা, সেটা এক্সাম্পলটা এরকম যে 4টা এ ছিল, বি 2টা সি ডি, এরকম একটা প্যাটার্ন। টোটাল 8টা ক্যারেক্টারের ভিতরে এ এসেছে 4 বার, ফলে 1/4/8, দ্যাট ইজ 1/2, দ্যাট ইজ 0.5 হচ্ছে তার প্রবাবিলিটি অফ অকারেন্স। পিবি এটা এসেছে কয়বার? 2 বার, ইন টোটাল 8 অকারেন্সেস, ফলে 1/4, 0.25। পিসি এবং পিডি 1/8, 0.012। এইভাবে তাদেরকে আমরা কি করেছি, প্রবাবিলিটি অনুযায়ী সাজিয়ে ফেলেছি, কিংবা তাদের ডিস্ট্রিবিউশন অফ ফ্রিকোয়েন্সি অনুযায়ী সাজিয়েছি। 4 2 1 1, দিস ইজ দা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন তাদের। আচ্ছা, যখন এসেছি সবচেয়ে লোয়েস্ট দুইটা প্যারেন্টলেস নোডকে আমরা খুব সহজে আইডেন্টিফাই করতে পারি। এদের দুইজনকে মিলে আমরা একটা প্যারেন্ট নোড তৈরি করব, যেটা পরবর্তী স্টেজে একটা নোড হিসেবে কাজ হবে। এবার সেই নোডটাকে আমরা আবার অন্যান্য এক্সিস্টিং নোডগুলোর সঙ্গে তুলনা করব, দেখা যাবে এদের ভিতরে সবচেয়ে লোয়েস্ট যে দুইটা নোড আছে তাদেরকে দিয়ে আমরা আরেকটা নোড তৈরি করব, যতক্ষণ না সেটা এসে একটা রুট নোডে এসে ফিনিশ হয়। এটা এভাবে টেবিল ফরম্যাটে এটা যাওয়া যেত, কিংবা আমরা একটা ট্রি ফরম্যাটে যেতে পারি, তাই না? আচ্ছা, এই রুট নোড থেকে আমরা শুরু করে প্রত্যেক যতগুলা ব্রাঞ্চিং হয়েছে সেই ব্রাঞ্চিং অনুযায়ী আমরা 1 0 অ্যাসাইন করে করে আসলে আহ, যতগুলা ব্রাঞ্চ লাগে একটা লেটার পর্যন্ত পৌঁছতে বা একটা এলিমেন্ট পর্যন্ত পৌঁছতে, সেটা দিয়ে আমরা তার কত বিট দিয়ে সে রিপ্রেজেন্ট হবে সেটা আমরা আইডেন্টিফাই করতে পারি। এই হচ্ছে মোটামুটি তোমার টেবুলার ফরম্যাটে কিভাবে ইয়ে করা হয়, হাফম্যান কোডিং করা হয়। কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে আমাকে বলবা। এটাকে একটা ডিফারেন্ট অ্যাপ্রোচ আমরা দেখতেছি, ট্রি অ্যাপ্রোচ। সবচেয়ে লোয়েস্ট প্রবাবিলিটি ছিল C1 D1, সো উই ক্যান পিক দেম ফার্স্ট as a parentless node with the lowest probability
we are going to build the next parent node with these two lowest probability nodes, and we are going to get a parent node with a probability that is equal to the probability of the parentless nodes যেগুলোর থেকে এটা তৈরি হয়েছে, যে চাইল্ড নোড গুলোর থেকে এটা তৈরি হয়েছে তাদের প্রবাবিলিটির সমান। এবং সেটাকে আমরা এখন নেক্সট যে লোয়ার প্রবাবিলিটি আছে অ্যাভেলেবেল তাদের সাথে মিলে আমরা একটা নতুন প্যারেন্ট নোড তৈরি করব। এবার এভাবে আমরা ততক্ষণ কন্টিনিউ করতে থাকবো যতক্ষণ কোনো নোড ডিসকানেক্টেড থাকবে না। দে শুড বি এ পার্ট অফ দিস ট্রি। এভাবে হয়ে গেলে তখন আমরা বলতে পারবো নাও উই ক্যান এনকোড। কিভাবে এনকোড করব? হ্যাঁ, একটা কমন প্র্যাকটিস সবার ভিতরে থাকে যে আমরা লেফট হ্যান্ড সাইডে 0 দিই, রাইট হ্যান্ড সাইডে 1 দিই, বা 0 1 এভাবে দিই। তো আসলে ইনফ্যাক্ট তোমরা দেখবা ইভেন এমআইটি লেকচারে ভিডিও লেকচার অ্যাভেলেবেল, সেখানে দেখবা যে যে কোনোটাকে প্রথমটাকে 1 0 দিয়েছো, এটাকে আবার 0 1 দিতে পারো, দ্যাট ইজ ইমম্যাটেরিয়াল। 0 আর 1 এখানে দুটার গুরুত্ব নাই কোনো, শুধু তোমাদের এই কোডিং প্যাটার্নটা চেঞ্জ হয়ে যাবে। কিন্তু এখানে যে জিনিসটা কম্পারেশনের ক্ষেত্রে যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি কোন বিট দিয়ে প্রকাশ করতেছো, দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট। যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে average number of bit required to represent a message after encoding should be same. এটা কি জিনিস পুরা কনসেপ্টটা বোঝানো শেষ হয়ে যাক, তারপর আমি তোমাদেরকে বলবো। দিস ইজ ইম্পর্টেন্ট। কোডিংটা ভ্যারি করবে, বাট যে জিনিসটা ভ্যারি করা যাবে না সেটা হচ্ছে এল অ্যাভারেজ। হোয়াট ইজ এল অ্যাভারেজ আমরা লাস্টে গিয়ে ডিসকাস করবো। এখানে আমরা একটা জিনিস প্যাটার্নটা ফলো করি, সব বইতে এই প্যাটার্নটা ফলো করে না, কিন্তু দিস শুড বি ফলোড। দিস ইজ এ গুড প্র্যাকটিস। সেটা কি দেখো, যে আমরা যখন প্রথম তলায় ছিলাম, লেফট টু রাইট যখন মুভ করেছি এখানে অ্যাসেন্ডিং অর্ডার মেনটেন করেছি। তারপরে যখন নেক্সট ফ্লোরে গিয়েছে এখানে অলসো অ্যাসেন্ডিং অর্ডার D1 C1 2 B4, তারপরে আরেকটা 4 8। এই যে ওয়েটের যে অর্ডার গুলো আছে দে আর ইনক্রিজিং ইন অ্যাসেন্ডিং অর্ডার। এরকম না, হ্যাফাজার্ড না যে তুমি এরকম করে দিলা যে এখানে কেউ বললো যে তার আমার A4 বসার ইচ্ছা হচ্ছে। ইনফ্যাক্ট এটা রুলেরও রুলও ব্রেক করা হচ্ছে, তাই না? কারণ আমি কেন এইটার আগে একটা লোয়েস্ট প্রবাবিলিটির আগে লোয়ার অ্যাভেলেবেল প্রবাবিলিটির একটা চাইল্ড থাকা অবস্থায় কিভাবে আমি একটা হায়ার প্রবাবিলিটিকে পিক করব, সেটাকে আসলে ক্রস চেক করা যায় এই অর্ডারটার দিকে তাকাইলেই বোঝা যায়। ইট মে বি এ ডিফারেন্ট অর্ডার, উপর আমরা অন্যভাবে এটাকে দেখতে পারি, সেটা আমরা পরে দেখাচ্ছি। ডিসেন্ডিং অর্ডারে এগুলোকে সাজানো যায় ইচ্ছে করে, ঠিক আছে? আচ্ছা, এবার আসো পরবর্তী স্লাইডে যাচ্ছি। এখানে একটা ইনফরমেশন যোগ করা হয়েছে যে আমরা কিভাবে এনকোড করি। এ কে রুট থেকে শুরু করা হয়। রুট এ শুড বি এনকোডেড বাই 1। হাউ টু এনকোড বি? 0 1 0 1। রুট সাইড থেকে আমরা সাধারণত এনকোড করে থাকি। সি কে কিভাবে? 0 0 1। এটা তোমরা দেখতে পাচ্ছ। এটাকে যদি আমরা এইভাবে এনকোড না করতাম আর কি করা যেত? আমরা ফিক্সড লেংথ এনকোডিং ইউজ করতে পারতাম ইউজিং ASCII কোড 7 বিট দিয়ে। ফলে 7 বিটের যেমন এটা মাত্র 1 বিট দিয়ে রিপ্রেজেন্ট করতেছে। কেন? এটার ফ্রিকোয়েন্সি বেশি বলে। বি কে 7 বিটের জায়গায় 2 বিট দিয়ে রিপ্রেজেন্ট করতেছি। সি কে এইভাবে রিপ্রেজেন্ট করতেছি। দিস ইজ ওয়াই। এটা কেন সম্ভব হলো? বিকজ অফ দেয়ার ভ্যারিয়েশন ইন অকারেন্স। কতবার সে আসতেছে সেটার ভিতর ভ্যারিয়েট, দে আর অল নট ইকুইপ্রবাবল। যদি ইকুইপ্রবাবল হতো তাহলে আমাদের এই ধরনের একটা ফিক্সড লেংথ এনকোডিং করতে হতো এবং সেক্ষেত্রে আমরা কম্প্রেশন পেতাম না। এবার আসো আরেকটু বড় একটা এক্সাম্পল দেখি, হ্যাঁ, যাতে আমাদের জিনিসগুলা কনসেপ্টগুলো একটু বেটার ক্লিয়ার হয়। যে এখানে কতগুলা লেটার ছিল, এ বি, আগে যেমন মাত্র এ বি সি ডি ছিল, এখানে আরো কিছু ই এফ জি এইচ পর্যন্ত এক্সটেন্ড করেছে। তার মানে ট্রান্সমিটিং সাইডিং থেকে আমি যা কিছু পাঠাবো এর বাইরে কিছু যাবে না, রিসিভিং সাইডেও সে জানে যে এর বাইরে কিছু আসবে না, এ থেকে এইচ পর্যন্ত। এবং প্রত্যেকে একটা যতগুলা মেসেজ পাঠাইছে, এখানে ধরো একটা মেসেজ, এই মেসেজটা আমরা পাঠালাম, সেই মেসেজের ভিতরে যদি আমরা অ্যানালাইসিস করি, এ তার আসার প্রবাবিলিটি ছিল 0.25, বি এর প্রবাবিলিটি, সি এর প্রবাবিলিটি, ডি এর প্রবাবিলিটি, এন্ড অল দিস প্রবাবিলিটি সেগুলা গিভেন দেওয়া আছে। ফলে আমরা তাদেরকে ডিসেন্ডিং অর্ডারে সাজিয়ে নিতে পারি। দিস ইজ দ্য স্টেপ 1, 1 নাম্বার স্টেপ, বা স্টেপ 0 বলতে পারো। এই প্রথম কাজ প্রবাবিলিটি জেনে তাদেরকে সাজিয়ে নেওয়া। তারপরে কি করব? তারপরে আমরা ট্রিটাকে বিল্ড করব। কিভাবে ট্রিটা বিল্ড করব? যেভাবে বলা ছিল ঠিক সেইভাবে, যে সবচেয়ে লোয়েস্ট প্রবাবিলিটি যারা আছে
সবচেয়ে লোয়েস্ট প্রবাবিলিটি যারা আছে তাদেরকে দেখো নিচে সবচেয়ে নিচের তলায় রাখা হয়েছে। তাদেরকে প্রথম প্যারেন্ট প্লেস নোড যাদের থেকে আমরা কি করব, প্যারেন্ট নোড গুলাকে নেক্সট প্যারেন্ট নোড গুলাকে তৈরি করবো। আচ্ছা ঠিক আছে, এটা 0.011 এসেছে। এই ক্ষেত্রে যদি এরকম হতো, সাপোজ দিস ইজ 6 এবং দিস ইজ 7 হতো সাপোজ, তাহলে এই সজ্জাটা ঠিক ছিল। এটাকে যদি 6 বলি, আমি আরেকটু চেঞ্জ করে দেখাই তোমাদেরকে। এই যে অ্যারেঞ্জমেন্টটা এখানে সবগুলো তো ইকুইপেবল হয়ে গেছে, বাট যদি এরকম হতো ইকুইপেবল না হয়ে নিচে চারটা ইকুইপেবল হয়ে গেছে, এটা 5, এটা 6, এটা 7 এবং এটা 8 যদি হতো সাপোজ, তখন কি হতো? তখন কি হতো? তখন এই যে 5 6 কে যোগ করে আমরা এখানে পেতাম 5 আর 6 যোগ করে আহ, তোমার যেটা হতো এখানে আর একটু বেড়ে যেত, তাই না? 0.055 আর এটা হচ্ছিল 0.056। তাহলে এখানে আমরা এখানে 1 পেতাম, এখানে আরেকটা 1, আচ্ছা এখানে একটা 1 পেয়ে যেতাম। এই হচ্ছে আহ, ঠিক আছে তো? না, ভুল হয়েছে আমার পয়েন্ট। আচ্ছা, হ্যাঁ এখানে একটা 0 ছিল, সেই জিরোর জায়গায় এটা 1 আসতো, দ্যাটস অল। ঠিক আছে, এভাবে 0.111 তিনটা জিনিস 1 আসতো এভাবে। আর এখানে আসছে যখন, তখন 7 8 এ 0.11 তোমার আসতো 5। আচ্ছা, তো এইভাবে আমরা যদি করতাম দ্যাট ইজ অলসো অল রাইট। অ্যাসেন্ডিং অর্ডারটা মেনটেন হচ্ছে, যদি এটা 5 হতো, 6 হতো, 7 হতো, 8 হতো। যেটা করা যেত না, যে 5 এর পরে আমরা এখানে 7 দিতাম না, এখানে 8 দিতাম না, এখানে 5, তাহলে এই অর্ডারটা মেনটেন হতো না। ইট শুড বি ইন অ্যাসেন্ডিং অর্ডার, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। এখানে প্রথম লেভেলে অ্যাসেন্ডিং অর্ডারটা মেনটেন হলো। এবার যখন সেকেন্ড লেভেলে যাব, সেখানেও আমাদের অ্যাসেন্ডিং অর্ডারটা মেনটেন করতে হবে। ফলে এখানে 0.11 এসেছে, 0.11 এই দুইটা। এরপরে যেটা সেখানে এই লেভেলেও দেখো, তোমরা যদি দেখো অ্যাসেন্ডিং অর্ডারটা মেনটেন হচ্ছে। অ্যাসেন্ডিং অর ডিসেন্ডিং অর্ডার শুড বি মেনটেন। এরপরে আসো, এই দুইটা লোয়েস্ট প্রবাবিলিটিকে যোগ করে আমরা একটা প্যারেন্ট নোড পেয়েছি, এই দুটাকে যোগ করে আরেকটা প্যারেন্ট নোড পেয়েছি। ঠিক আছে, আচ্ছা, এবার বসানোর সময় বাকি যে দুইটা নোড তাদেরকে আমরা কি করতেছি, তাদেরকে এমন ভাবে বসাচ্ছি যাতে করে অ্যাসেন্ডিং অর্ডারটা প্রিজার্ভ হয়। এখানে কেউ এ বসাতে পারতো, এখানে বি বসাতে পারতো, এটা ইম্যাটেরিয়াল, কোনো সমস্যা নেই, দুইটাই একই রকম। এবার যখন আমরা যোগ করলাম, তখন আমরা হায়ার যে নেক্সট প্রবাবিলিটি পাচ্ছি তাদেরকে দিয়ে আমরা নতুন রুট নোড পর্যন্ত পৌঁছে যাব। এই হচ্ছে মোটামুটি টোটাল সিনারিও। দিস ইজ প্রিটি মাচ সিম্পল, কোনো সমস্যা নেই। এবং পদ্ধতি আমরা একটা ফলো করব, যেটাতে সবচেয়ে বেস্ট আউটপুটটা পাওয়া যাবে, সেটা হচ্ছে যদি আমরা অর্ডারটাকে ঠিকমতো প্রিজার্ভ করতে পারি। ওকে, এই হলো আমাদের হাফ ম্যাট কোডিং। আমরা এখন বুঝছি কিনা সেটা বোঝার জন্য আমরা আরেকটা এক্সাম্পল দেখতে পারি। আচ্ছা, এইভাবে হয়ে যাওয়ার পরে বাকি কাজটা তো খুব সহজ, তাই না? সহজ, সেটা হলো কি 10 আমরা লেফট সাইডকে 1, সরি লেফট হ্যান্ড সাইডকে 0, রাইট হ্যান্ড সাইডকে 1 দিয়ে এভাবে এনকোড করে দিতে পারি। ফলে এফ লিখতে কেমন হবে? 4টা 0। কিন্তু আবার বলতেছি, দিস ইজ নট ম্যান্ডেটরি। কেউ যদি 0 1 এটা দিল, এটাকে 1 0 দিতে চায়, আবার এটাকে সে বললো আমি স্যার এটাকে 1 0 দিতে চাই, এটাকে 0 1 দিতে চাই, দিস ইজ অলসো অল রাইট, কোনো সমস্যা নাই। আচ্ছা, তো কিন্তু যেভাবে দিয়েছো সেটা দেখাইতে হবে এবং সেই অনুযায়ী একটা ডিকশনারি তৈরি করতে হবে। এটা হচ্ছে ডিকশনারি। এই ডিকশনারিটা ট্রান্সমিটিং সাইডে থাকতে হবে, রিসিভিং সাইডে থাকতে হবে। আচ্ছা, এই হলো মোটামুটি স্ট্যাটিক হাফম্যান কোডিং। আরেকটা এক্সাম্পল আমরা দেখি। আচ্ছা, তার চেয়ে বরং তোমরা যেটা 3 2 তে করে আসছিল, বলছে স্যার আমাদের টেবিল পছন্দ, আমরা টেবিল দিয়ে করতে পারি, টেবিল দিয়ে সহজে করতে পারি। কিন্তু টেবিলের সমস্যাটা কি দেখো, তোমরা টেবিলটা অনেক মাচ মোর ক্লামসি, বারবার যে সমস্ত জিনিসগুলো ইউজ হচ্ছে না, এবং একটা একটা লেভেলে ইউ আর জাস্ট গোয়িং টু গেট অনলি এ ওয়ান নিউ ব্রাঞ্চ। ফলে এটা আস্তে আস্তে আরো যদি হতো, তোমরা আরো পেজের প্রয়োজন হতো, এই জায়গাটায় গ্রো করতে থাকতো। কিন্তু 3 তে দেখা যাচ্ছে যে তোমরা যদি একটু কম্পেয়ার করো, 3 তে একই লেভেলে মোর দেন আমরা 1 প্যারেন্ট নোড ডেভেলপ করতে পারতেছি। এর আগেরটাতে যদি যাই, মোর দেন একটা লেভেলে 3 তুলনায় এটা অনেক নিট হচ্ছে এবং ফাস্টার কনভার্ট করতেছে। একটা লেভেলে দুইটা দুইটা করে অপারেশন হচ্ছে, দুইটা দুইটা করে অপারেশন হচ্ছে, বা একের অধিক অপারেশন করা সম্ভব, যেটা টেবিলে হচ্ছে না। ঠিক আছে,
ফলে আমরা প্রিফার করব ইউ চুজ ট্রি বিল্ডিং টেকনোলজি। এখানে আরেকটা এক্সাম্পল দেওয়া আছে, এটা বইতে যেরকম দেওয়া ছিল। সেখানে এটা একটা নতুনত্ব কি, এখানে সাজানো হয়েছে যেমন দিস ইজ এ ডিসেন্ডিং অর্ডার, অ্যাসেন্ডিং অর্ডারের বদলে ডিসেন্ডিং অর্ডারে সাজানো হয়েছে। এটা ফার্স্ট প্রিজার্ভ করা হয়েছে, সেকেন্ড স্টেজে প্রিজার্ভ করা হয়েছে, এবং ফাইনালি আমরা দেখতে পাচ্ছি এই হচ্ছে তাদের মোটামুটি অর্ডারটা এইভাবে প্রিজার্ভ হলো। এবার আমরা নিজেরা একটা করি, মিশন মিসিসিপি মিজৌরি। এখানে যখনই আমাদেরকে এরকম একটা প্রবলেম দেওয়া হলো, আমরা কি করব? ফার্স্টে আমরা দেখব যে কোন লেটার গুলো এখানে এসেছে, তাদের ফ্রিকোয়েন্সি কত। এম এসেছে 3 বার, 1 2 3, 3 বার এসেছে, তাই না? আচ্ছা, তারপরে ঠিক এটা আমার ভুল হয়ে গেছে, এম এর উপরে দাগটা পড়েনি, শুড বি অন, 3টা এম গেল। এরপরে আই, আই কতবার এসেছে এইভাবে দেখবো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, লাইক ওয়াইজ এইভাবে সমস্ত ক্যারেক্টার গুলাকে আমরা ইন্ডিভিজুয়ালি ইভেন উইথ দ্য স্পেস আমরা সেগুলোকে আইডেন্টিফাই করলাম, তাদের ফ্রিকোয়েন্সিটাকে নোট ডাউন করলাম। এটা হচ্ছে 0 নাম্বার স্টেপ। 1 নাম্বার স্টেপে এসে কি করব, দে শুড বি অ্যারেঞ্জ ইন ডিসেন্ডিং অর্ডার, তাদের ডিসেন্ডিং অর্ডার অ্যারেঞ্জ করবো, এবং সবচেয়ে লোয়েস্ট প্রবাবিলিটি যেই ইয়েগুলো আছে, ক্যারেক্টার আছে, তাদেরকে আমরা আইডেন্টিফাই করলাম, তাদের থেকে আমাদের ট্রি বিল্ডিংটা শুরু হবে। ওকে, আচ্ছা, তো সেটা আমরা শুরু করতেছি। দেখো, R1 একটা নিলাম, আরেকটা হবে N1। আচ্ছা, এই যে এদেরকে দিয়ে নতুন প্যারেন্ট তৈরি করা হলো, সেটা হচ্ছে 2, এই R1 এবং N1 এখানে নেওয়া আছে। নেক্সট কোনটা আসবে, এখানে যে লোয়েস্ট প্রবাবিলিটি অ্যাভেলেবেলটা আছে, এবং আমরা এখানে ডিসেন্ডিং অর্ডার প্যাটার্নটা বইতে, তোমাদের বইতে যেটা নিয়ে আছে সেটা নিচ্ছি। ফলে এখানে দেখতে পাবো নেক্সট কি হবে, 2 আর UN মিলে 3 নাম্বার একটা ওয়েটের একটা প্যারেন্ট নোড তৈরি হবে, এবং সেখানে আরো কিছু আমাদের 3। এখানে O2 নিলাম, কেউ P2 নিতে পারতো, কারণ O2 P2 স্পেস এরা তিনজনই সমান। মূল কথা হচ্ছে যে তারা ডিসেন্ডিং অর্ডারে আমি সাজাচ্ছি এখানে। আচ্ছা, এরপরে আরেকটা করতে পারতাম যে P2 স্পেস 2 এদেরকেও একই লেভেলে রেখে ফেলা যায়, তাহলে এই লেভেলেও ডিসেন্ডিং অর্ডারটা মেনটেন হচ্ছে, আগে পিছে হচ্ছে না। ঠিক আছে, কেউ যদি এখানে 2টা দিত তাহলে একটা গন্ডগোলটা লাগতো, O2 বা স্পেস যদি এখানে বসাতো 2, দ্যাট ইজ নট অ্যাকসেপ্টেবল। আচ্ছা, এবার কি হবে, এই দুইটাকে একটা করব, এই দুইটাকে একটা করব, কারেন্ট নোড বানাবো দুইটা মিলায়, সেই কাজটা করি আমরা। এখানেও আমরা দেখতে পাচ্ছি যে দে আর প্রিজার্ভিং দ্য ডিসেন্ডিং অর্ডার ইন এভরি লেভেল। এবার আসো, 4-এর পরে আমরা এখন নেক্সট কোনটা তৈরি করব সেটা বুঝতেই পারছো, যে যেটা অ্যাভেলেবেল লোয়েস্ট প্রবাবিলিটি যেটা আছে 4 আছে, সাথে M3, এদের দুইজনকে নিয়ে একটা ব্রাঞ্চ তৈরি করা হলো, তাই না? আচ্ছা, এবার এবার কি কি আছে বলো, কার কার হবে, 5 আর 7-এর হবে, তাই না? আচ্ছা, 5 আর 7-এর মিলে একটা ব্রাঞ্চ তৈরি হবে। আচ্ছা, এরপরে কি হবে, বাকি যে দুইটা লোয়ার প্রবাবিলিটি আছে সেগুলা 8 8, তাদেরকে আমরা এভাবে বসিয়ে দিতে পারি। ওকে, আচ্ছা, টু মেইনটেইন, এখানে কেন 8 বসালাম না, এর আগের গুলাতে আমরা ডিসেন্ডিং অর্ডার মেইনটেইন করতেছি, ফলে এই লেভেলেও ইট শুড বি মেইনটেইনিং দ্য ডিসেন্ডিং অর্ডার। ঠিক আছে, ফলে আমরা যেটা পাচ্ছি, এই দুইটাকে এখন এখন কাদেরকে যোগ করবো, আগে এই দুইটাকে আগে যোগ করবো, তাই না? এরা লোয়েস্ট প্রবাবিলিটি, সো আমরা এই দুটাকে যোগ করতেছি। এবার বাকি যে দুইটা আছে সেদের তাদেরকে যোগ করে দিচ্ছি, that's it। ফলে আমরা যদি ইয়েটা ডিসেন্ডিং অর্ডারটা দেখি, প্রথমে আসবে 28, তারপর 16 12 8, তারপরে 7 5 4 3 3 2 2 2 2 2 1 1 1, এদিক থেকে। আর আগে মেনটেন করা হচ্ছিল নিচের থেকে, এদিক থেকে আসতেছিলাম আমরা। ধরো দুই ধরনের মেনটেন করা যায়, এইভাবে 1 এইভাবে করে করে আসে, ঠিক আছে, এদিক থেকে আস্তে আস্তে বাড়লো। ওকে, আবার তোমাদের এখান থেকে, সরি, আমরা তো যাচ্ছি এদিক থেকে, এদিক থেকে এদিকে, এদিক থেকে এদিকে, এদিক থেকে এদিকে, এদিক থেকে, এইভাবে করে আমরা যেটাকে আহ এদিক থেকে দেখতে পারতাম,
যে এদিক থেকে কম আস্তে আস্তে বাড়তেছে, এরকম একটা অর্ডার হতে পারতো অ্যাসেন্ডিং অর্ডার। আর আমি যেটা করেছি এখানে সেটা হচ্ছে ডিসেন্ডিং অর্ডার। বোথ আর ভ্যালিড, এই জিনিসটা বোঝানোর জন্য। আচ্ছা, তো এবার আমরা এনকোডিং করে ফেলি। 10 গুলাকে ঠিকমতো বসায় দিলে এটা খুব সহজে এনকোড করে ফেলা যায় এইভাবে। স্যার আমাদের আরেকটা ক্লাস স্টার্ট হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা, সরি তাহলে। আচ্ছা, আমি খেয়াল করিনি এই জায়গাটার থেকে, তাহলে আমি এই জায়গাটা আরেকবার রিপিট করবো নেক্সট ক্লাস। ঠিক আছে, থ্যাংক ইউ, সরি ফর দ্য ডিলে। ক্লাসটা এখানে শেষ হয়, থ্যাংক ইউ, সালাম আলাইকুম। লেট করে